দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বই এবং আপনাদের সাথে আছি খুব চেনা দুটি মুখ যারা প্রতিদিনই থাকে। আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবি সূচনা এবং আমাদের সাথে আছেন সত্য সাহা। না নীল, সত্য সাহা না। সত্য সাহার স্ত্রী রমলা সাহা আছেন আমাদের সাথে। আচ্ছা, আজ তার সাথেই কথা হবে। এই যে শুরুতে আমি বলছিলাম যে আমাদের সাথে আছে সত্য সাহা। আমরা তো একভাবে সেটাও বলতে পারি, কারণ সত্য সাহার গল্পই তো আমরা আসলে আপনার কাছে জানবো। এবং যে বইটি এসেছে সেটি হচ্ছে যে আমার সত্য আমার জীবন। এই যে বইটি, সেই বইতে আপনি সত্য সাহাকে নতুনভাবে পাঠকের সাথে আসলে পরিচয় করে দিতে চেয়েছেন, তার ব্যক্তি জীবনটা। সুরস্রষ্টা সত্য সাহাকে তো আমরা জানি, আমরা চিনি, কিন্তু তার ব্যক্তি জীবন কেমন ছিল সেটা কিন্তু আমাদের আড়ালেই চলে গেছে। আপনারা যারা গান পছন্দ করেন তারা অবশ্যই সত্য সাহাকে জানেন, কিন্তু জানেন বাইরে থেকে ওর গানকে পছন্দ করেন, গানের জন্য ওকে জানেন, কিন্তু ওর জীবনে ওর কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে ও এই সঙ্গীত জগতে এসছে সেটা তো জানেন না। সেটা জানার জন্যেই আমার এই বইটা লেখা। এই বইতে সত্য সাহার কোন গল্পগুলো, মানে কোন সময় থেকে কোন সময়ের কথাগুলো, গল্পগুলো, স্মৃতিগুলো আপনি তুলে ধরেছেন? ওর স্মৃতির তো শেষ নাই, অনেক স্মৃতি না। ওর জীবনে এসে আমি নতুনভাবে আমার জীবন শুরু হয়েছে, যার জন্য আমার বইটার নাম হয়েছে আমার সত্য আমার জীবন। অর্থাৎ আমার সত্য, সত্য তো অবশ্যই আমার, এবং আমার জীবন মানে আমি নতুন করে জীবন পেয়েছি, যে জীবনে আমি ওকে জানতে পেরেছি, ওর সম্বন্ধে লিখতে পেরেছি। তার মানে সত্য সাহার জীবনে আসার পরে আপনি একটা নতুন জীবনের সন্ধান পেয়েছেন। অবশ্যই নতুন জীবনের সন্ধান পেয়েছি এবং সেই জন্যই তো ওর সম্বন্ধে লিখতে পেরেছি। আচ্ছা, এই বইয়ের পিছনে একটা জায়গায় লেখা আছে, ইংরেজি যে প্রবাদটি আছে, মেড ফর ইচ আদার, সেটি আপনাদের বেলায় শতভাগ সত্যি বলে মনে করা হয়। সেটা কত ভাগ সত্যি আসলে? ওকে ছাড়া আমি না, আমাকে ছাড়া ও না। ও এখন নেই, আমার মনে হয় কিছুই নেই। কাজেই আমি তো মনে করি উই আর মেড ফর ইচ আদার। সুরের বাইরে সংসার জীবন, এই সংসার জীবনে ব্যক্তি সত্য সাহা আসলে কতটা সংসারমুখী মানুষ ছিলেন? হ্যাঁ, ওর সংসারই তো অবশ্যই ছিলেন, কারণ বাচ্চাদের লেখাপড়া কেমন হচ্ছে না হচ্ছে এটা ওর সবসময় যেখানেই থাকতো, রেকর্ডিংয়ে থাকলে রেকর্ডিং থেকে রেকর্ডিংয়ের ফাঁকে আমরা টেলিফোন করে জানতো ওদের খাতা দেয়া হয়েছে কিনা, কত পেয়েছে। এই পর্যন্তই অবশ্য, এর বেশিও কিছু করতে পারতো না। সংসারটা ওর জগৎ ছিল আলাদা, গান বাজনা নিয়ে সুর সৃষ্টি করা ওর জগৎ, আমার জগৎ ছিল সংসার, আমার বাচ্চা কাচ্চা। এই আমরা দুজন দুজনকে বুঝতে পারতাম, আমাকেও বুঝতে পারতো, আমি ওকে বুঝতে পারতাম। যখন ও গান নিয়ে বসতো তখন কোনো বাচ্চারা যেন কোনো আওয়াজ করতে না পারে, দরজা টরজা বন্ধ করে দিতাম। মাঝে মাঝে দিয়ে বলতাম এই কিছু লাগবে তোমাদের, ওরা তখন বলতো। বা কখনো একটা গানের সুর করে প্রথম মুখরাটা করেই আমাকে ডাকতো, ডেকে বলতো শোনো তো, তুমি হলে শ্রোতা, তুমি শোনো তো কেমন লাগে। যদি ভালো লাগতো আমার কাছে তাহলে আমি বলতাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আর যদি ভালো না লাগতো আমি মানে আমার হাজব্যান্ড করেছে সেই জন্য যে আমি ভালো বলবো না, আমি বলতাম না ভালো হয়নি, তখনও করতো কি আবার এটাকে চেঞ্জ করে দিত। এরকম আমাদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল। কি চোখে দেখেছিলে আমায় একটি অধ্যায় আছে আপনার বইয়ে। আপনি রেকর্ডিং করে যাচ্ছিলেন এবং সত্য সাহা রেকর্ডিস্টকে জিজ্ঞেস করেছিল মেয়েটির বাসা কোথায়, এবং আপনি তখন জানতে পারেননি কেন আপনার কাছে জানতে চেয়েছিল, কিন্তু পরে আপনি বলেছেন যে আপনি এটার উত্তর খুঁজে পেয়েছেন। উত্তরটি কি ছিল? ও সেটা একটা, আসলে ওর সঙ্গে প্রথম দেখা, তখনই কিন্তু প্রথম দেখা। একটা রেকর্ডিং ছিল, আমার ছিল, সেটা আমি একটু একটু গান করতাম। আমার একটা রেকর্ডিং ছিল, সেই রেকর্ডিংয়ে ও আমার সঙ্গে সঙ্গত করেছে মিউজিক ডিরেক্টর হিসেবে। এইটাই দেখা। আমি কিছুই জানি না। আমি তারপরে রেকর্ডিং করে আমি চলে গেলাম। রেকর্ডিস্টকেও জিজ্ঞেস করেছি মেয়েটির বাসা কোথায়। রেকর্ডিস্ট বলেছে কেন, মেয়েটিকে তোমার পছন্দ হয়েছে?
আম, তখন ও কী বলেছিল সেটা তো আমি জানি না, কিন্তু পরে যখন আমাকে বিয়ে করলো আমি তো বুঝলাম যে বলেছে ভালো লেগেছে। তখন উত্তরটি মিলে গেল। তখনই আমি বুঝলাম যে নিশ্চয়ই ভালো না লাগলে আমাকে বিয়ে করতো না। আচ্ছা, রমলা সাহা তো একজন কণ্ঠশিল্পী ছিলেন, আপনি ভালো গান গাইতেন, কিন্তু এই যে এখন মানে সত্য সাহার সহধর্মিণী হিসাবে যতটা আপনার পরিচিতি, কিন্তু রমলা সাহার নিজস্ব যে পরিচিতি সেটা ছাপিয়ে গেছে, তো এটার জন্য কি কখনো কি আফসোস হয়েছে? আমি আসলে গান গাইতাম ঠিকই, খুব ছোটোবেলার থেকে গান শিখতাম, গান গাইতাম, কিন্তু গানের জন্য তো একটা ঐশ্বরিক শক্তি লাগে, কণ্ঠ লাগে। সেই কণ্ঠ হয়তো আমার নেই, এবং সত্য সাহাও আমার মধ্যে সেই কণ্ঠ পাননি, যার জন্য আমি গান থেকে আস্তে আস্তে দূরে চলে এসেছি। আর তারপরে লেখার মধ্যে একটু মনোযোগ দিয়েছি। কিছুদিন আমি উত্তর হাই স্কুলে টিচারই করেছি। এভাবে আমার জীবন চলছে, এবং ওর সাথে তাল মিলিয়ে আমার জীবন চলছে। আচ্ছা, আমার আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে সত্য সাহার সুরে কোনো গান আপনার করা হয়েছে কিনা? একেবারে আমি একা একা গান গাইনি ওর সুরে। আমি ওই ডুয়েট করেছি, কোরাস করেছি, কিন্তু একা কখনো গাইনি। ওই যে বললাম ঐশ্বরিক শক্তি লাগে, কণ্ঠ লাগে, আমার সেই কণ্ঠ ছিল না, যার জন্য হাজার শেখার পরেও আমি পারিনি। এটা আমার ব্যর্থতা, বা ঐশ্বরিক শক্তি আমার মধ্যে, ঐশ্বরিক দান আমার মধ্যে ছিল না। আচ্ছা, এই যে এমন একজন বিখ্যাত মানুষের সাথে বিয়ে করে আপনি বললেন যে নতুন জীবন পেয়েছেন, কিন্তু এরকম ব্যস্ততা এবং মানে এমন একটা ব্যস্ততম জীবন সে পার করত, সেখানে আপনি পুরো সংসারে ভার নিতে গিয়ে কখনো ক্লান্ত মনে হয়েছে নিজের কাছে, যে তার আরেকটু সহযোগিতা হয়তো দরকার ছিল? সংসার জীবনে সহযোগিতা, এটা আমি কখনো বুঝি নাই। কারণ বুঝি নাই, আমার ছিল যে ওকে অনেক বড় হতে হবে। হ্যাঁ, বিয়ের পরে আমাকে বলতো, এর পিছনেও অনেক কারণ আছে। বিয়ের পরে আমায় বলতো যে শোনো, আমার এমনও হতে হবে যে প্রডিউসার ডিরেক্টরদের লাইন আমার বাড়ির সামনে গাড়ির লাইন থাকবে, এরকম আমাকে হতে হবে। এবং সেজন্য যত রকম সহযোগিতা ওকে করা আমি করেছি। আমি কখনো যতই কষ্ট হোক সাংসারিক জীবনে, কিন্তু আমি কখনো ওকে সংসারের মধ্যে আনতে চাইনি। আমি চেয়েছি ও গানের মধ্যেই থাক। এর একটা অন্যতম কারণ ছিল, কারণ সে তো আসলে একেবারেই পরিবারের অমতে গিয়ে এই সঙ্গীতকে তার প্রধান পেশা হিসাবে নিয়েছিল। হ্যাঁ, সেটা এটাই ছিল কারণ ওর মধ্যে একটা জেদ ছিল, যে আমাকে বড় হতে হবে, যে কোনো কারণেই আমাকে বড় হতে হবে। এবং সেটা যখন আমার মধ্যে বোঝালো যে আমার কিন্তু বড় হতে হবে, তখন আমি ওকে যত রকমের সহযোগিতা করার আমি করেছি। এই যে তার সংগ্রামের যে পথটা ছিল, সে পথটা আসলে কতটা কঠিন ছিল? আমি কিন্তু কখনো এই সংগ্রামী জীবনটাকে আমি কঠিন মনে করিনি। অনেক আমাদের প্রতিঘাত অনেক গেছে, আমাদের প্রথম জীবনে অনেক আমাদের কষ্ট গেছে, কিন্তু ওটাকে আমি কখনো সংগ্রামী বলে মনে করিনি। আমার মনে হয়েছে যে ভালোই তো, ঠিকই তো আছে, ওকে তো বড় হতে হবে, এটাই আমার প্রমিস ছিল আর কি, ওকে বড় হতে হবে। সে গানের সাথে ছিল, সে সুরের সাথে ছিল, কিন্তু প্রথম কোন গানটা, যে গানটা পুরো বাংলাদেশকে সত্য সাহাকে চিনালো, এবং সেই যে মোমেন্টাম? প্রথম কোন গানটা সত্য সাহাকে চিহ্ন যদি বলতে হয়, তাহলে আমি বলবো সুতরাং ছবি তো ওর প্রথম ছবি, রিলিজ করা প্রথম ছবি ছিল জানাজানি, কিন্তু সেটা রিলিজ হয়নি। আগে রিলিজ হয়েছে সুতরাংয়ের প্রত্যেকটা গান হিট, সুপারহিট ছিল। তখন আমার বিয়ে হয়নি, এবং বিয়ে হওয়ার কোনো ব্যাপারও ছিল না। আমি জেনেছি সত্য সাহার গান খুব ভালো হয়েছে, ভালো লাগতো ওর গান, আমার ভালো লাগতো, রেডিওতে গান গাইতে ভালো লাগতো। সত্য সাহা তো ছবিতে মানে গানের সাথে যুক্ত ছিল, সুরের সাথে যুক্ত ছিল, মিউজিকের সাথে যুক্ত ছিল, কিন্তু আপনি তো ছবি প্রযোজনার সাথেও যুক্ত ছিলেন, মানে সেই জায়গায় আসলে কেন আসলেন? না, আমার প্রযোজনা মানে কি, আমাদের দেশের প্রযোজনা মানে, প্রযোজক মানে টাকা লগ্নি করা, টাকাই করে। আমি তো টাকা রোজগার করিনি,
টাকা রোজগার করেছে আমার হাজব্যান্ড। কিন্তু আমাদের প্রথম ছবি ছিল ডিস্ট্রিবিউটারের ছবি। ও অনেক দিন ধরে কাজ করছে, অনেক কাজ করছে। আমি একদিন বললাম, বইতে আছে অবশ্য, আমি একদিন বললাম যে তুমি তো অনেক ছবি করলে, চলো না তুমি একটা ছবি প্রডিউস করো। তো বলে কি না না, আমি ছবি প্রডিউস করবো কোত্থেকে, আমার তো টাকা নেই, আমি ছবি প্রডিউস করবো কী করে। আমি বলি কি হ্যাঁ টাকা জোগাড় হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তারপর ও পরদিনে আমায় বললো যে এরকম, হ্যাঁ আমি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আমরা ছবি করলে ছবি করতে পারবো, ডিস্ট্রিবিউটারই বেশিরভাগ টাকা দেবে আর আমরা অল্প কিছু দেব, তাতে একটা ছবি হয়ে যাবে। এমন করে তখন আমি বললাম চলো ডিস্ট্রিবিউটারের কাছে যাই। আমরা তখন ডিস্ট্রিবিউটারের কাছে গেলাম। তারপরে বাসায় এসে বলল যে এই ছবির প্রযোজক কিন্তু তুমি হবে। আমি বলি কেন, আমি তো টাকা দিচ্ছি না, টাকার ব্যবস্থা তুমি করছো, আমি কিন্তু নেব। বলে দেখো আমার কোনো দিনও ছবি প্রযোজনা করার কোনো দিনও আমার মাথায় আসেনি, আমি কোনো দিন করতামও না, আমার গান ভালো লাগে, আমি গান নিয়েই থাকতে চাই, আমি এইসব ছবি টবি প্রযোজনার মধ্যে না। তুমি যখন বলেছো তোমার ইচ্ছায় যখন ছবি হচ্ছে প্রযোজক তুমি থাকবে, সেইভাবেই আমার প্রযোজনায়। মানে দারুণ একটা সম্পর্ক ছিল আপনাদের দুজনের। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ এই যে দারুণ দারুণ কিছু ছোট ছোট গল্প আমাদের সাথে ভাগাভাগি করবার জন্য। এবং তিনি তো বেঁচে আছেন, আসলে তিনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে বেঁচে আছেন এবং যতদিন এই বাংলাদেশ থাকবে তিনি বেঁচেই থাকবেন, তিনি কখনোই হারাবেন না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরও, আর ধন্যবাদ আমি আগামী প্রকাশনীকে দিচ্ছি যে ওনারা আমার এই বইটাতে বের করেছেন, ওনার সৎ ইচ্ছায় ওনারা বইটা বের করেছেন এবং এত সুন্দর একটা বই বের করেছেন, আমি খুবই কৃতজ্ঞ ওনাদের কাছে। ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম রমলা সাহার সাথে, যিনি সত্য সাহার সহধর্মিণী এবং আমাদের হাতে যে বইটি আছে আমার সত্য আমার জীবন, তার লেখক। আসলে তার মতো করে সত্য সাহাকে কেউ দেখেনি এবং সত্য সাহাকে তিনি যেভাবে দেখেছেন, যে চোখে দেখেছেন, তার ব্যক্তি জীবন এবং মানুষ সত্য সাহা, তার পুরোটাই উঠে এসেছে এই বইতে। এই বই নিশ্চয়ই আপনারও প্রিয় বই হয়ে উঠবে। শেষ করতে হবে। নিশ্চয়ই আগামী প্রকাশনী নিবেদিত 21-এর বই অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।